হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ফিজিক্যাল অপটিক্সের একদম শেষ পর্যায়ে চলে আসছি এবং ফিজিক্যাল অপটিক্সের মেবি আজকে থিওরিটিক্যালি লাস্ট টপিক, আলোর সমবর্তন বা পোলারাইজেশন অফ লাইট। আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করে আসছি সেটা হচ্ছে এই চ্যাপ্টারে ফিজিক্যাল অপটিক্সে সর্বপ্রথম আমরা আলোচনা করেছিলাম আলোর উপরিপাতন, আলোর ব্যতিচার, অপবর্তন গ্রেটিং, এবং আজকে আমরা আলোর সমবর্তন সম্পর্কে আলোচনা করে আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করে দেব। তো আলোর সমবর্তন আলোচনা করার পূর্বে আমাদের একটু পিছন থেকে একটু আমি আলোচনা করে আসি। সেটা হচ্ছে যে আলো নিয়ে খ্রিস্টপূর্ব 400-500 শতাব্দীতেও আলো নিয়ে অনেক ধরনের গবেষণা ছিল এবং আস্তে আস্তে এই গবেষণাগুলো করতে 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 আজকে আলো নিয়ে মোটামুটি আমরা অনেকগুলি তত্ত্ব পেয়েছি বিজ্ঞানীদের কাছ থেকে। তার মধ্যে আমরা বেশ কয়েকটা তত্ত্ব অলরেডি আলোচনা করে ফেলছি। একটা হচ্ছে আলোর কণা তত্ত্ব, যা কিনা বিজ্ঞানী নিউটন দিয়ে গেছেন। এটাকে আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম, কর্পাসকুলার থিওরি। তারপর আলোর তরঙ্গ তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করেছি, যেটা কিনা বিজ্ঞানী হাইগেন্স প্রিন্সিপাল নামে খ্যাত। ওয়েভ থিওরি। তারপর আমরা আলোচনা করেছি আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব নিয়ে, আমরা আলোচনা করেছি, যা কিনা বিজ্ঞানী ম্যাক্সওয়েল দিয়ে গিয়েছেন। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। লাস্ট এবং সর্বাধুনিক যে থিওরিটা সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, যা কিনা বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, যার মাধ্যমে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের সূত্রপাত, কোয়ান্টাম থিওরি। তো আমরা এই চ্যাপ্টারের ফার্স্টের লেকচারে আমরা দেখেছিলাম যে কণা তত্ত্বটা বেসিক্যালি নিউটনস কর্পাসকুলার থিওরিটা বেসিক্যালি সে আলোর দুইটা প্রপার্টি সম্পর্কে আমাদের আলোচনা করে থাকে। এই চারটা তত্ত্বের মাধ্যমে আমরা বেসিক্যালি আলোর ছয়টা বৈশিষ্ট্যকে আমরা ডিফাইন করি। তার মধ্যে ছয়টা বৈশিষ্ট্য কি? ছয়টা বৈশিষ্ট্য হচ্ছে আলোর রিফ্লেকশন, তারপর আলোর রিফ্র্যাকশন, তারপর হচ্ছে আলোর ইন্টারফেরেন্স, তারপর হচ্ছে আলোর ডিফ্র্যাকশন, এরপরে হচ্ছে আলোর পোলারাইজেশন, যেটা কিনা আজকে আমরা আলোচনা করব। এরপর হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, যেটা কিনা মডার্ন ফিজিক্সের খুব যুগান্তকারী একটা আবিষ্কার, আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো এই ছয়টা প্রপার্টি নিয়ে আমাদের এই চারটা তত্ত্বে বিস্তারিত আলোচনা আছে। তো সবগুলি তত্ত্ব সবগুলি প্রপার্টি ব্যাখ্যা করতে পারে না। যেমন কণা তত্ত্বের মাধ্যমে আমরা ব্যাখ্যা করি আলোর রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন। আমরা দেখেছিলাম খুব টাইনি পার্টিকেল, কর্পাসকলস গুলি খুব টাইনি পার্টিকেল, এবং এগুলির মাধ্যমে আমরা আলোর রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন আমরা ব্যাখ্যা করতে পারি। তরঙ্গ তত্ত্ব, হাইগেন্স প্রিন্সিপাল আলোর
চারটা ধর্ম ব্যাখ্যা করে। একটা হচ্ছে রিফ্লেকশন, একটা হচ্ছে রিফ্র্যাকশন, প্রতিসরণ, তারপর হচ্ছে ইন্টারফেরেন্স এবং ডিফ্র্যাকশন। এই চারটা প্রপার্টি আমরা আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারি, যেটা কিনা হাইগেন্স প্রিন্সিপালের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। ইলেকট্রোম্যাগনেটিক থিওরির মাধ্যমে আমরা আলোর 5টা প্রপার্টি ব্যাখ্যা করতে পারি এক্সেপ্ট ফটোইলেকট্রিক ইফেক্ট। ফটোইলেকট্রিক ইফেক্ট আমরা দেখব নেক্সট চ্যাপ্টারে, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাতে আমরা ফটোইলেকট্রিক ইফেক্টটা দেখব। তো তড়িৎচুম্বকীয় তত্ত্বের মাধ্যমে আমরা আলোর 5টা প্রপার্টি ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে আলো রিফ্র্যাকশন, ইন্টারফেরেন্স, ডিফ্র্যাকশন এবং পোলারাইজেশন। আমরা যখন ফার্স্ট লেকচার আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে আলো হচ্ছে একটি ট্রান্সভার্স ওয়েভ, যে ট্রান্সভার্স ওয়েভের তত্ত্বের মাধ্যমে আমরা আলোর এই 4টা প্রপার্টি যদিও ব্যাখ্যা করতে পারি, কিন্তু পোলারাইজেশন ব্যাখ্যা করতে গেলে পরে আলোকে শুধুমাত্র ট্রান্সভার্স ওয়েভ আকারেই আমাদের ব্যাখ্যা করলে পরে পোলারাইজেশনটা ব্যাখ্যা করতে পারবো না। সেখানে আমরা পোলারাইজেশনটা ব্যাখ্যা করতে গেলে পরে ডেফিনেটলি আমার আলোর তরঙ্গ তত্ত্ব সম্পর্কে তড়িৎচুম্বকীয় তত্ত্ব সম্পর্কে আমাদের মাধ্যমে আমাদের ব্যাখ্যা করতে হবে, এবং তড়িৎচুম্বকীয় তত্ত্ব সম্পর্কে আমাদের একটা খুব ভালো একটা কনসেপ্ট থাকতে হবে। লাস্ট ওয়ান এবং সর্বাধুনিক যে থিওরি সেটা হচ্ছে কোয়ান্টাম থিওরি। এই কোয়ান্টাম থিওরির মাধ্যমে আলোর সবগুলি প্রপার্টি আমরা ব্যাখ্যা করতে পারি ফটোইলেকট্রিক ইফেক্ট সহ। এবং এটাই হচ্ছে লেটেস্ট থিওরি, যেটা কিনা বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক দিয়ে গিয়েছিলেন। আমরা ফটোইলেকট্রিক ইফেক্ট সম্পর্কে আমরা নেক্সট চ্যাপ্টারে আমরা আলোচনা করব। ফটোইলেকট্রিক ইফেক্টের জন্য আমাদের আলোটাকে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট বা বিচ্ছিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র আলোকউৎস থেকে বিচ্ছিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে আলো নির্গত হয়, এবং যেগুলাকে বলা হয় কোয়ান্টা। পরবর্তীতে সেগুলোকেই আমরা ফোটন নামে অভিহিত করি, এবং ওই থিওরিটার মাধ্যমে আমরা ফটোইলেকট্রিক ইফেক্টটা আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব। আমাদের ফোকাস পয়েন্ট যেটা আজকের লেকচারের ফোকাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আলোর পোলারাইজেশন। এবং আলোর পোলারাইজেশন ব্যাখ্যা করতে গেলে পরে আলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা অবশ্যই আমাকে দেখতে হবে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে কিভাবে আমরা পোলারাইজেশনটা ব্যাখ্যা করতে পারি। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে একটু আমরা জেনে নিই। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে আমাদের দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর বা ইলেকট্রিক ভেক্টর, এবং আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। সো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর যখন আমরা কম্বাইন করব, তখন একটা আমাদের রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হবে। সেই রেজাল্টেন্ট ওয়েভটার নামই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু এই চ্যাপ্টারের প্রথম দিকে আমরা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। এখন ওইটারই ধারাবাহিকতায় আমাদের আরেকটু সামনের দিকে অগ্রসর হতে হবে। তো আমরা পদার্থবিদ্যার দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়ে আমরা দেখেছি যে একটা ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে, এবং 5ম অধ্যায়ে আমরা দেখেছি একটা ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে। তার মানে দুইটাই ভাইস ভার্সা। সো ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড যদি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যেভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, ঠিক একই রকম ভাবে ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফিল্ডও ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে সক্ষম। আচ্ছা, আমরা জানি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে যে দুইটা ফিল্ড ভেক্টর আছে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। এই দুইটা পরস্পরের সাথে
পারপেন্ডিকুলার থাকে এবং এই দুইটা পরস্পরের সাথে পারপেন্ডিকুলার এবং এদের যে রেজাল্টেন্ট ওয়েভটা তৈরি হয়, ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভটা তৈরি হয় রেজাল্টেন্ট ওয়েভ, সেটা এদের উভয়ের সাথে পারপেন্ডিকুলার থাকে। তার মানে আমরা দেখি একটু যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা যেটা আছে, সেই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে সেটা যেহেতু ভ্যারিয়েবল ফিল্ড, আমরা এটাকে যদি পিরিয়ডিক ফিল্ডের মাধ্যমে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে যদি আমরা এই এক্সিস বরাবর যদি টানি, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটাকে যদি আমরা এই এক্সিস বরাবর টানি, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, তাহলে আমরা জানি যে যদি একই বিন্দুতে দুইটা ভেক্টর যদি উপরিপাতিত হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা রেজাল্টেন্ট ভেক্টর আমরা পাবো এবং সেই রেজাল্টেন্ট ভেক্টরটা হবে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার। এরা তো পরস্পরের সাথে পারপেন্ডিকুলার থাকবে, তাহলে এদের থেকে যে রেজাল্টেন্ট ওয়েভটা তৈরি হবে, সেই রেজাল্টেন্ট ওয়েভটা হবে এদের দুজনের সাথে পারপেন্ডিকুলার। তার মানে এদের দুজনের সাথে পারপেন্ডিকুলার যদি এরকম হয়, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এবং এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের যে রেজাল্টেন্ট যে ওয়েভটা বের হইলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা বের হইলো, সেই রেজাল্টেন্ট ওয়েভটা হচ্ছে এদের উভয়ের সাথে পারপেন্ডিকুলার ভাবে মুভ করে। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে প্রোপাগেশনটা বা ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা হবে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারস্পরিকভাবে পারপেন্ডিকুলার। আমরা আরো একটু বিস্তারিত আলোচনা করব একটু পরে। সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য একটু রিভিউ করি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য তাদের দুইটা ফিল্ড ভেক্টর দেয়, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এরা পরস্পরের সাথে পারপেন্ডিকুলারলি ভাইব্রেট করে। যদি এরা পরস্পরের সাথে পারপেন্ডিকুলারলি ভাইব্রেট করে, তাহলে এদের যে রেজাল্টেন্ট যে ওয়েভটা হবে, সেই রেজাল্টেন্ট ওয়েভটা হবে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার। তার মানে রেজাল্টেন্ট যে ওয়েভটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভটা পেলাম, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা হবে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের সাথে পারপেন্ডিকুলারলি প্রপাগেট করবে। এখন কথা হচ্ছে যে এদের ভেলোসিটিটা কিরকম হবে, এদের ভেলোসিটিটা কিরকম হবে। আচ্ছা, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এখানে হচ্ছে আমরা একটা চিত্র একটু অঙ্কন করেছি, একটু খেয়াল করে দেখো যে আমাদের ইলেকট্রিক ফিল্ড ভেক্টর যেটা ছিল সেটা যদি আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর যেটা ছিল সেটা যদি জেড অ্যাক্সিস বরাবর থাকে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর তার ইউনিট ভেক্টর যেটা সেটা হচ্ছে জে এবং জেড অ্যাক্সিস বরাবর তার ইউনিট ভেক্টর সেটা হচ্ছে কে। তাহলে এই দুইটা ভেক্টর যখন একই পয়েন্টে যখন সুপার ইম্পোজ করবে, তখন এদের থেকে একটা রেজাল্টেন্ট একটা ওয়েভ তৈরি হবে বা একটা লব্ধি তরঙ্গ তৈরি হবে, যে লব্ধি তরঙ্গটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে প্রপাগেশন হয়, সেই প্রপাগেশন ওয়েটা হবে এই দুইটা এক্সিসের সাথে পারপেন্ডিকুলার। তার মানে তার ভেলোসিটিটা হবে এই দুটো এক্সিসের সাথে পারপেন্ডিকুলার। এখন কথা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটিটা কত। তো বিজ্ঞানী ম্যাক্সওয়েল দেখছেন যে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ভেলোসিটিটা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটাকে যদি আমরা ভি ধরি,
তাহলে এই ভেলোসিটিটা হবে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের রেশিও, যাদের কারণে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের বিস্তার এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের বিস্তারের রেশিও। এবং পরীক্ষা করে দেখা গেছে এটার যে ভেলোসিটি, সেই ভেলোসিটি হচ্ছে 299,892,458 মিটার পার সেকেন্ড, যা কিনা অলমোস্ট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আমরা পেয়ে থাকি। তাহলে এই যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আসলে লাইটের ভেলোসিটি সি, তাই না? এটা আসলে লাইটের ভেলোসিটি হচ্ছে সি। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হচ্ছে আলোর বেগে প্রপাগেট করে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার ওয়েতে। তাহলে আমরা যদি এখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা ছিল, সেই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের যে ইকুয়েশনটা আমরা অগ্রগামী তরঙ্গের ইকুয়েশন থেকে আমরা যদি এটাকে ইভালুয়েট করার চেষ্টা করি, তাহলে এটা হবে ই নট সাইন 2π/λ vt মাইনাস এক্স তো ছিল অগ্রগামী তরঙ্গের জন্য, এখানে ভি এর পরিবর্তে হয়ে যাবে সিটি মাইনাস এক্স, কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে আলোর বেগ, এবং আমাদের ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর বি ইকুয়ালস টু বি নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স। তাহলে এদের যে রেশিওটা ওই যে আমরা দেখালাম যে ভি ইকুয়ালস টু ই/বি ইকুয়ালস টু ই নট বাই বি নট ইকুয়ালস টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যেটা কিনা আলোর বেগের সমান। এবং উনি আরো দেখিয়ে যান সি হচ্ছে 1/√μ0ε0, যেখানে ε0 হচ্ছে শূন্য মাধ্যমের গ্রহণযোগ্যতা, যেটা কিনা আমরা দেখে আসছি যে 8.854 × 10⁻12 আর হচ্ছে μ0 হচ্ছে 4π × 10⁻7। এটা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, যেটা কিনা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর রিলেটেড, এবং এটা হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশতা, যেটা কিনা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর রিলেটেড। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর রিলেটেড এবং এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর রিলেটেড, এবং এই μ0 এবং ε0 রেশিও থেকে গুণফলের বর্গমূলের ব্যস্তানুপাতিক থেকে আমরা লাইটের ভেলোসিটিটা পেয়ে থাকি। যেহেতু লাইটটা ε0 এবং μ0 এর সাথে রিলেটেড, যারা কিনা যথাক্রমে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের সাথে রিলেটেড, তার মানে আমরা বলতেই পারি লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো আমরা এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যখন আমরা সিটাকে E0/B0 আকারে যখন প্রকাশ করি, একটু খেয়াল করে দেখো সি এর মান কিন্তু একটা হিউজ একটা মান, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে আমার E0 যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের যে বিস্তারটা, সেটা অবশ্যই আমাদের B0 এর থেকে অনেক 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 গুণ বেশি হইতে হবে, যার কারণে E0 কে B0 দ্বারা ভাগ করলে পরে আমরা 3 × 10⁸ একটা হিউজ নাম্বার পেয়ে থাকি। তাহলে আলোর ভেলোসিটি একটা হিউজ নাম্বার হওয়ার জন্য E0টাকে B0 এর তুলনায় অনেক 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 গুণ বেশি হইতে হবে, যার কারণে আলোর যে প্রপার্টিগুলি, আলোর যে ভিজুয়াল যে কনসেপ্ট বা আলোর যে অপটিক্যাল ইফেক্ট, এদের জন্য বেসিক্যালি আলোর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর রেসপন্সিবল। আলোর যে প্রপার্টিগুলি আছে সেই প্রপার্টিগুলি জন্য বা সেই প্রপার্টিগুলোকে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ডমিনেট করে, কারণ ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের প্রভাবটা আলোর উপর অনেক গুণ বেশি হওয়ার কারণে আলোর ভেলোসিটিটা এত বেশি হয়েছে। তার মানে আলোর যে ভিজুয়াল ইফেক্ট বা আলোর যে অপটিক্যাল ইফেক্ট বা আলোর যে প্রপার্টি, আলোর যে ধর্ম, আলোর যে বৈশিষ্ট্য, সেগুলা আসলে ডমিনেট করে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আমরা দেখব যে বিজ্ঞানী ফ্যারাডে দেখিয়ে গেছেন যে কোন একটা আলোর গতিপথের সাথে আমরা যদি খুব স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড যদি হচ্ছে আমরা অ্যাপ্লাই করি, তাহলে আলোর যে সমাবর্তন তল, আমরা ধীরে ধীরে দেখবো সমাবর্তন তলটা কি। আলোর যে সমাবর্তন তল, সেই সমাবর্তন তলটা হচ্ছে ঘুরে যায়। তার মানে সমাবর্তনের উপর ম্যাগনেটিক ফিল্ডের একটা প্রভাব আছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। সো এই হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সম্পর্কে যাবতীয় যত তথ্যাবলী। এখন আমরা চলে যাই
যে পোলারাইজেশন অফ লাইটটা কিভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্বারা বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরির মাধ্যমে আমাদের ব্যাখ্যা করা পসিবল। তো এখন আমরা চলে যাই পোলারাইজেশন অফ লাইট। পোলারাইজেশন অফ লাইট, পোলারাইজেশন অফ লাইট ব্যাখ্যা করার পূর্বে আমরা আরেকটু ইতিহাস হেঁটে আসি। সেটা হচ্ছে যখন আমরা হাইগেন্স প্রিন্সিপাল দেখেছিলাম, তখন হাইগেন্স প্রিন্সিপালের দুটি খুব বড় বড় ভুল ছিল। একটা ভুল ছিল, বিজ্ঞানী হাইগেন বলে গিয়েছিলেন যে আলো চলাচলের জন্য মাধ্যমের দরকার, আলো চলাচলের জন্য মাধ্যমের দরকার। তার মানে আলো হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভ, আলো হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভ, আলো হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভ। এবং মেকানিক্যাল ওয়েভ প্রপাগেট করার জন্য যেহেতু আমাদের মিডিয়াম দরকার, মিডিয়াম লাগবে, এবং যার মাধ্যমে আমাদের ইথার থিওরি সূত্রপাত, পরবর্তীতে যেটা কিনা আমাদের ইথার থিওরিটা পরবর্তীতে আর এস্টাবলিশমেন্ট পায় নাই, যে আলো চলাচলের জন্য একটা মিডিয়াম দরকার, এবং পুরো ইউনিভার্সে ইথার নামক একটা মিডিয়াম আছে যার মাধ্যমে আলো চলাচল করে। সেটা বিজ্ঞানী হাইগেন্স প্রিন্সিপালের মাধ্যমে আমরা দেখেছি। এবং আরেকটা অনেক বড় একটা ভুল ছিল যে আলো হচ্ছে একটা লঙ্গিটুডিনাল ওয়েভ, তার মানে আলো হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই দুইটাই পরবর্তীতে ভুল প্রমাণিত হয়। আমরা আলোর তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে আমরা দেখলাম যে আলো হচ্ছে বেসিক্যালি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হওয়ার কারণে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেহেতু কোনো মাধ্যম ছাড়াই সঞ্চালিত হইতে পারে, তার মানে আলো কোনো মাধ্যম ছাড়াই সঞ্চালিত হইতে পারে, তার মানে আলো চলাচলের জন্য কোনো মিডিয়াম প্রয়োজন হয় না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেহেতু মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে, এবং লাইট যেহেতু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার কারণে আলো মাধ্যম ছাড়াই চলাচল করতে সক্ষম। এটা হচ্ছে আলোর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রভাব। আচ্ছা, এবং দ্বিতীয় হচ্ছে আলো হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গ, এবং যেটা কিনা আমরা পোলারাইজেশনের মাধ্যমে সেটা প্রমাণ করব। আমরা প্রমাণ করব যে আলো হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ, যেটা কিনা আমরা পোলারাইজেশনের মাধ্যমে প্রমাণ করব, এবং পোলারাইজেশনের মাধ্যমে আমরা এই জিনিসটা আমরা প্রুফ করতে পারবো। আচ্ছা, তো হাইগেন্স প্রিন্সিপালের যে দুইটা অবস্ট্যাকল ছিল, সেই অবস্ট্যাকলগুলি দূরীভূত হয়ে যায় যখন হচ্ছে আলোর তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব যখন আবিষ্কৃত হয়। যে হাইগেন্স প্রিন্সিপালে বলা হয়েছে আলো একটা মেকানিক্যাল ওয়েভ, যেটা চলাচলের জন্য মাধ্যম দরকার, আর পরবর্তীতে সেটা প্রুফ হয় যে আলো হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। হাইগেন্স প্রিন্সিপালে ছিল যে আলো হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে হচ্ছে মাধ্যমের যে কণাগুলি আছে সেই কণাগুলি প্রপাগেশনের গতিপথের সাথে প্যারালালি মুভ করবে। তার মানে আলোর মুভমেন্ট যদি এদিকে হয়, তাহলে মাধ্যমের যে কণাগুলি ছিল সেই কণাগুলি এই প্রপাগেশন ওয়ের সাথে সমান্তরালে মুভ করবে। তার মানে ডানে বামে, সামনে পিছনে মুভ করতে সে আলোক তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হবে। কিন্তু যখন প্রমাণিত হয় যে আলো হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ, তার মানে আলোর ওয়েভ যদি সামনের দিকে প্রপাগেট করে, তাহলে মাধ্যমের যে কণাগুলি আছে সেই মাধ্যমের কণাগুলি উপরে নিচে তার নিজ পজিশনে থেকে ভাইব্রেশনের মাধ্যমে সে প্রপাগেট করে। তার মানে সঞ্চালন পথ হচ্ছে সামনের দিকে, কিন্তু মাধ্যমের কণাগুলির ভাইব্রেশন হচ্ছে পারপেন্ডিকুলার। কিন্তু এখানে মাধ্যমের কণাগুলির ভাইব্রেশন হচ্ছে হয় 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি।
তাহলে আলো হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ, এবং অনুপ্রস্থ তরঙ্গ হওয়ার জন্য মাধ্যমের যে কণাগুলি থাকবে সেই কণাগুলি উপরে নিচে ভাইব্রেট করে। এখন কথা হচ্ছে যে স্যার আপনি তো বললেন যে আলোক তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রপাগেশনের জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না, তাহলে এখানে মাধ্যমের কণা কোথা থেকে আসলো? এখন কথা হচ্ছে যে যেহেতু এখানে কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না, তাহলে ভাইব্রেশনটা কাদের হচ্ছে? ভাইব্রেশনটা হচ্ছে সেই ইলেকট্রিক ফিল্ডের এবং ম্যাগনেটিক ফিল্ডের, তাদের পারপেন্ডিকুলার ভাইব্রেশনের কারণে একটা রেজাল্টেন্ট ওয়েভ পাচ্ছি, যে রেজাল্টেন্ট ওয়েভটা কিনা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সৃষ্টি করে। কনসেপ্ট ক্লিয়ার না? তার মানে এটা চলাচলের জন্য যেহেতু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাহলে ভাইব্রেশনটা কার হচ্ছে? ভাইব্রেশনটা হচ্ছে বেসিক্যালি ওই ইলেকট্রিক ফিল্ডের এবং ম্যাগনেটিক ফিল্ডের, যাদের পারপেন্ডিকুলার ভাইব্রেশনের কারণে আমরা একটা রেজাল্টেন্ট ওয়েভ পাই, যে রেজাল্টেন্ট ওয়েভটার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কিনা ইলেকট্রিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার, ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার। তার মানে তারা তিনজনেই পরস্পরের সাথে পারপেন্ডিকুলারলি অবস্থান করতেছে। সো এখন কথা হচ্ছে যে আলোর যে সমাবর্তন, সেই আলোর সমাবর্তন কাকে বলে? আলোর সমাবর্তন হচ্ছে যে আলো যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর বা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এর মাধ্যমে যে আলো সামনের দিক বরাবর প্রপাগেট করে, তো এই যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর তাদের কম্পনতল বিভিন্ন রকম ভাবে সজ্জিত থাকে। আমরা দেখবো একটু আস্তে আস্তে কম্পনতল বিভিন্ন রকম ভাবে সজ্জিত থাকে। তাহলে এই যে বিভিন্ন রকম ভাবে যে কম্পনতলটা সজ্জিত থাকে, এদেরকে কোনো একটি তলে কনফাইন্ড করাকেই বলা হয় আলোর সমাবর্তন। কোনো একটি তলে কনফাইন্ড করাকেই বলা হয় আলোর সমাবর্তন। আমরা দেখব এখন আমরা আলোর সমাবর্তন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আলোর সমাবর্তন সম্পর্কে আমরা স্টার্ট করলাম যে আলোর সমাবর্তনটা কি? আলোর সমাবর্তনটা হচ্ছে যে প্রক্রিয়ায় বিভিন্ন তলে কম্পমান আলো তরঙ্গকে কোন একটি নির্দিষ্ট তলে কম্পনক্ষম করার যে প্রক্রিয়াটা, সেটাকেই বলা হয় আলোর সমাবর্তন। এখন কথা হচ্ছে যে আলো যখন কোন একটা সোর্স থেকে নির্গত হয়, তখন ওই সোর্স থেকে আলো যখন নির্গত হয় তখন কিন্তু আলো চতুর্দিকে ভাইব্রেট করে। এই চতুর্দিকে ভাইব্রেশন থেকে আলোটাকে একটা নির্দিষ্ট তল বরাবর কম্পনক্ষম করার যে প্রক্রিয়াটা, সেটাকেই বলা হয় আলোর সমাবর্তন বা পোলারাইজেশন অফ লাইট। এখন কথা হচ্ছে এটাকে আমরা কিভাবে করি একটু খেয়াল করে দেখো। আমরা একটু আগে একটা চিত্র দেখে আসছিলাম যে এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয় পর্যাবৃত্ত গতি, এবং এটা যদি ম্যাগনেটিক ফিল্ড হয় পর্যাবৃত্ত গতি, তাহলে এদের থেকে যে রেজাল্টেন্ট যে ওয়েভটা বের হইল, সেই রেজাল্টেন্ট ওয়েভের স্ট্রাকচারটা হবে এরকম। সেই রেজাল্টেন্ট ওয়েভের স্ট্রাকচারটা হবে ওকে। একটু খেয়াল করে দেখো, আমরা যে রেজাল্টেন্ট যে ওয়েভটা পেলাম, ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভটা পেলাম, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কিন্তু এটা 3 ডাইমেনশনাল বেসে। কিরকম ভাবে দেখো, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ই, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর বি, এবং এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি বা প্রপাগেশন। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের বিস্তার, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের বিস্তার। তাহলে এই যে প্রপাগেশন যে ওয়েটা, সেই প্রপাগেশন ওয়েটা হচ্ছে এটা। ওকে, সেই প্রপাগেশন ওয়েটা হচ্ছে এটা। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর, এবং প্রপাগেশন ওয়েটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। তার মানে এটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল ফিগার। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হচ্ছে 3 ডাইমেনশনাল। এটা কিন্তু দুইটা তলে বিদ্যমান, তাই না? তার মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর একটা তলে, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এবং প্রপাগেশন ওয়েটা হচ্ছে একটা তলে, প্রপাগেশন ওয়ে আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা হচ্ছে আরেকটা তলে। তার মানে এরা তিনজনেই কোনোভাবেই
একটা নির্দিষ্ট তলে সীমাবদ্ধ থাকা তাদের পক্ষে পসিবল না। এখন আমরা এখানে এটাকে যদি একটা নির্দিষ্ট তলে কনফাইন করতে চাই, তাহলে আমরা এখানে একটা পোলারাইজার ব্যবহার করব। পোলারাইজার জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। পোলারাইজার হচ্ছে একটা ক্রিস্টাল, যে ক্রিস্টালের মাধ্যমে আলোর সমবর্তন করা হয়। যেমন টুরমালিন ক্রিস্টাল, যেমন ক্যালাসাইট ক্রিস্টাল। টুরমালিন ক্রিস্টালটা কি? টুরমালিন ক্রিস্টালটা হচ্ছে অনেকগুলি ধাতব অক্সাইডের সংমিশ্রণে একটা ক্রিস্টাল বা একটা স্ফটিক। অনেকগুলি ধাতব অক্সাইডের সংমিশ্রণ, অনেকগুলি ধাতব অক্সাইডের সংমিশ্রণ। এটা হালকা সবুজ কালারে হয়, হালকা সবুজ, এবং এটা হচ্ছে ষড়ভুজাকৃতির হয়। তার মানে জিনিসটা হবে এরকম। ষড়ভুজাকৃতি, এরকম ষড়ভুজাকৃতির হয়। এবং এই ষড়ভুজাকৃতির সবচেয়ে বড় যে এক্সিসটা, সেই এক্সিসটাকে বলা হয় সরলাক্ষ, এবং এই এক্সিসটাই আসলে সমাবর্তনের জন্য দায়ী। এখন কথা হচ্ছে যে আমরা টুরমালিন বা ক্যালাসাইট ক্রিস্টালটা কি? ক্যালাসাইট ক্রিস্টালটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের স্ফটিক বা ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টাল। এখন কথা হচ্ছে পোলারাইজার হিসেবে আমরা এগুলা কেন ব্যবহার করি। একটু খেয়াল করে দেখো যে আলো যখন সঞ্চালিত হয় তখন কিন্তু আলোর মুভমেন্ট বিভিন্ন দিক বরাবর তার মুভমেন্ট আছে। বিভিন্ন দিক বরাবর যদি তার মুভমেন্ট হয়, তাহলে এই বিভিন্ন দিক বরাবর মুভমেন্টটাকে একটা স্পেসিফিক ডাইরেকশনে যদি তাকে আমি অ্যালাইনমেন্টে নিতে চাই, তাহলে এখানে এমন একটা ডিভাইস আমাকে ব্যবহার করতে হবে বা এমন একটা জিনিস আমাকে ব্যবহার করতে হবে যা কিনা আলো সবগুলি ভাইব্রেশনকে আটকে দেবে, শুধুমাত্র একটা ভাইব্রেশনকে সে পাস করতে দিবে। ফর এক্সাম্পল, আমি একটা সিম্পল একটা কথা বলি। ধরো এটা হচ্ছে একটা পোলারাইজারের ফাঁক, তার মানে সরলাক্ষ্যটা হচ্ছে এটা। ধরে নাও এখন আলোর ভাইব্রেশন আমরা ধরে নিলাম, এই দুইটা ভাইব্রেশনে আলো ভাইব্রেট করতেছে, এই দুই দিক বরাবর ভাইব্রেশনে আলো ভাইব্রেট করতেছে। তাহলে এই ফাঁকের মধ্য দিয়ে যদি এই দুইটা ভাইব্রেশন যেতে চায়, তাহলে এই লাল কালারের যে ভাইব্রেশনটা, সেই লাল কালারের ভাইব্রেশনটা এই ফাঁকের মধ্যে আটকে যাবে। কিন্তু ব্লু কালারের যে ভাইব্রেশনটা আছে, সেই ব্লু কালারের ভাইব্রেশনটা কিন্তু সে খুব ইজিলি এখান দিয়ে পাস করতে পারবে। এই যে, তার মানে দুইটা ডাইমেনশনে বা দুইটা ডাইরেকশনে কম্পিত আলোক তরঙ্গ যখন কোনো পোলারাইজারের উপর যখন পড়ে, তখন সেই পোলারাইজারটা এই রেড কালারের ভাইব্রেশনটাকে আটকে দিচ্ছে, কিন্তু ব্লু কালারের ভাইব্রেশনটাকে সে খুব ইজিলি পাস করতে দিচ্ছে। এটার নাম হচ্ছে পোলারাইজার। তাহলে বিভিন্ন তলে কম্পমান বা বিভিন্ন দিকে কম্পমান আলোক তরঙ্গ গুলাকে, আমি তো দুইটা ভাইব্রেশন নিলাম, এরকম তো আরো অনেকগুলি ভাইব্রেশন আছে। বিভিন্ন তলে কম্পমান আলোক তরঙ্গ গুলাকে যে ডিভাইসের মাধ্যমে একটা নির্দিষ্ট তলে কম্পিত করা সম্ভব, সেটার নামই হচ্ছে পোলারাইজার। তাহলে আমরা স্পেসিফিক্যালি টুরমালিন বা ক্যালাসি ক্রিস্টালই কেন আমরা ব্যবহার করি, তার কারণ হচ্ছে এই ক্রিস্টালগুলি যে মলিকুল দ্বারা গঠিত, সেই মলিকুলগুলার একটা চেইন থাকবে। সেই মলিকুলগুলি এমনভাবে সাজানো থাকবে বা সেই অণুগুলি, ওই ক্রিস্টাল অণুগুলি এমনভাবে সাজানো থাকবে যেন তাদের একটা নির্দিষ্ট পারপেন্ডিকুলার এক্সিস বরাবর বা একটা নির্দিষ্ট পারপেন্ডিকুলার
ডাইরেকশন বরাবর তারা যেন সুষমভাবে সজ্জিত থাকে। তাহলে সুষমভাবে যদি সজ্জিত থাকে, আমার এই ক্রিস্টালের মধ্যে যে অণুগুলি আছে সেই অণুগুলি যদি সুষমভাবে সজ্জিত থাকে, তাহলে কোনো একটা নির্দিষ্ট পারপেন্ডিকুলার এক্সিস বরাবর তারা যদি অ্যালাইনমেন্টে থাকে, তাহলে ওই পারপেন্ডিকুলার এক্সিসের একটা নির্দিষ্ট ফাঁক বরাবর আলোর একটা নির্দিষ্ট কম্পন বেরিয়ে যাবে, বাদ বাকি কম্পনগুলি ওইটার মধ্যে আটকে যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটার নামই হচ্ছে পোলারাইজার। তাহলে পোলারাইজারের কাজটা কি? পোলারাইজারের কাজটা হচ্ছে যে আলোকে সমবর্তিত করা, অসমবর্তিত আলোকে সমবর্তিত করা। তার মানে আনপোলারাইজড লাইটকে পোলারাইজড লাইটে পরিণত করা। এটাকে আমরা প্লেন পোলারাইজ লাইটও বলে থাকি। প্লেন পোলারাইজ লাইট একটা নির্দিষ্ট প্লেন বরাবর পোলারাইজেশন করছে বা একটা নির্দিষ্ট প্লেন বরাবর সমবর্তিত হয়েছে, এই কারণে এটাকে বলা হয় প্লেন পোলারাইজ লাইট বা সমতল সমবর্তিত আলো। আচ্ছা, তাহলে আনপোলারাইজ লাইটকে পোলারাইজ লাইটে পরিণত করার জন্য আমরা যে ডিভাইসটা ব্যবহার করি বা যে ক্রিস্টালটা ব্যবহার করি, সেই ক্রিস্টালের নামই হচ্ছে পোলারাইজার। এখানে আমরা টুরমালিন ক্রিস্টাল ব্যবহার করি, ক্যালসাইট ক্রিস্টাল ব্যবহার করি। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানালাইজার নামে আরেকটা জিনিস আছে। অ্যানালাইজার হচ্ছে আলো সমবর্তিত হয়েছে কিনা সেটা যে পোলারাইজারের মাধ্যমে ডিসাইড করা হয়, সেটার নাম হচ্ছে অ্যানালাইজার। আলো সমবর্তিত হয়েছে কিনা, আলো সমবর্তিত কিনা সেটা যে পোলারাইজারের মাধ্যমে, এটাও এক ধরনের পোলারাইজার, সেটা যে পোলারাইজারের মাধ্যমে আমরা ডিফাইন করি সেটার নামই হচ্ছে অ্যানালাইজার। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা ধরো এখানে টুরমালিন ক্রিস্টাল ব্যবহার করছি, টুরমালিন ক্রিস্টালের সরলতা আমি ধরে নিলাম এরকম ভাবে। এখন কথা হচ্ছে, আমার এই দুইটা ভাইব্রেশন, ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন হচ্ছে পারপেন্ডিকুলার, ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশন হচ্ছে জেড এক্সিস বরাবর। এই ভাইব্রেশনগুলা যখন এই পোলারাইজারের এই এক্সিসের উপর এসে যখন পড়বে, তখন সে শুধুমাত্র একটা ভাইব্রেশনকে পাস করতে দিবে, এবং সেই ভাইব্রেশনটা হচ্ছে এটা। তাহলে এটা যদি নট হয়, আর ওই যে হরিজন্টাল যে ভাইব্রেশনটা, তার মানে জেড এক্সিস বরাবর যে ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশনটাকে সে কি করে দিবে? আটকিয়ে দিবে। তাহলে বিভিন্ন তলে কম্পিত আলোকে একটা নির্দিষ্ট তলে কম্পিত করতে পারলো। কিভাবে একটা নির্দিষ্ট তলে কম্পিত করতে পারলো? এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে একটু খেয়াল করে দেখো, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি, এটা তখন একটা তলে সীমাবদ্ধ হয়ে গেল। বিভিন্ন তলে কম্পিত আলোকে একটা নির্দিষ্ট তলে সীমাবদ্ধ করার যে প্রক্রিয়াটা, সেটাকে বলা হয় আলোর সমাবর্তন বা পোলারাইজেশন অফ লাইট। কনসেপ্ট ক্লিয়ার কিনা? বিভিন্ন তলে কম্পিত ছিল, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, বিভিন্ন তলে কম্পিত ছিল। তাদেরকে শুধুমাত্র এক্স এবং ওয়াই তলে আমরা করতে সক্ষম হয়েছি পোলারাইজারের মাধ্যমে। তাহলে এই যে এক্স ওয়াই তলে কম্পিত করাকেই বলা হচ্ছে আলোর সমাবর্তন বা পোলারাইজেশন অফ লাইট। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এখানে ছিল 3D, পোলারাইজারের মাধ্যমে সমবর্তিত করার পরে হয়ে গেল সেটা 2D। 3D মুভমেন্ট থেকে আমরা 2D মুভমেন্টে কনভার্ট করলাম। এই প্রক্রিয়াটাকে বলা হয় আলো সমাবর্তন বা পোলারাইজেশন অফ লাইট। কার মাধ্যমে? একটা পোলারাইজারের মাধ্যমে। পোলারাইজারটা কি? একটা ক্রিস্টাল। কি ক্রিস্টাল? টুরমালিন ক্রিস্টাল বা ক্যালসাইট ক্রিস্টাল। যে কোনো ক্রিস্টালে কি পোলারাইজার হিসেবে কাজ করবে না? যাদের স্ট্রাকচারের মধ্যে একটা সুষম গঠন আছে, সেগুলাকে আমরা পোলারাইজার হিসেবে ব্যবহার করতে পারবো। আচ্ছা, যাই হোক, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। আচ্ছা, তাহলে পোলারাইজারের ইউজেসটা কি, বা আমরা কেন আলোর পোলারাইজেশন করে থাকি,
আমরা কেন আলোর পোলারাইজেশন করে থাকি বা ইউজেস অফ পোলারাইজেশন। আমরা পোলারয়েড গ্লাস দেখছি, তাই না? পোলারয়েড গ্লাস, পোলারয়েড গ্লাস, পোলারয়েড গ্লাসটা কি 3D থেকে তাকে বা পোলারাইজেশনের মাধ্যমে আমরা 3D থেকে 2D তে কনভার্ট করি। পোলারয়েড গ্লাসে সেখানে ভিশনটা খুব ভালো হয়, ভিশন খুব ভালো। আমরা 3D মুভি দেখি পোলারয়েড গ্লাস ব্যবহার করার মাধ্যমে, তাই না? সেখানে ভিশনটা খুব ভালো হয়। তার মানে বিভিন্ন ডাইমেনশনে আলোগুলি স্ক্যাটার্ড হয় না, যে কোনো একটা নির্দিষ্ট তল বরাবর আলোগুলি পেয়ে থাকি, যার কারণে সেখানে আমরা ভিশনটা খুব ভালো পাই, ইন্টেন্সিটি খুব ভালো হয়। পোলারয়েড গ্লাসের মাধ্যমে আলোর যে তীব্রতা, সেই তীব্রতাটা আমরা খুব ভালো পাই ম্যাক্সিমাম টু মিনিমাম, ম্যাক্সিমাম টু 0 মধ্যে। আচ্ছা, তারপর আমরা গাড়ির ক্ষেত্রে যে লাইট আমরা ব্যবহার করি, যেমন হচ্ছে আমাদের হেডলাইটগুলি বা হচ্ছে আমাদের উইন্ড গ্লাসগুলি, হেডলাইট, হেডলাইট, তারপর উইন্ড গ্লাস, উইন্ড গ্লাস, উইন্ড গ্লাস কোনগুলি? হেডলাইটটা হচ্ছে যে আমাদের গাড়ি থেকে যে আলোটা বের হয়, গাড়ি থেকে যে হেডলাইটগুলো আমরা ব্যবহার করি সেটার উপরে পোলারয়েডের একটা আবরণ থাকে, পোলারয়েড একটা শীট থাকে, পোলারয়েড শীট বলা হয় সেগুলোকে। উইন্ড গ্লাস, উইন্ড গ্লাস কোনগুলি? আমাদের গাড়ির যে সামনের যে কাঁচটা থাকে সেই কাঁচের উপর একটা পোলারয়েড শীট থাকে, যাতে আমাদের রাস্তায় যখন হচ্ছে কেউ গাড়ি চালায় তখন বিভিন্ন জায়গার থেকে আলোগুলি এসে যেন তার চোখে একটা সুস্পষ্ট ইমেজ তৈরি করতে পারে, যার কারণে সেখানে আমরা পোলারয়েড শীট ব্যবহার করে থাকি। তো এগুলাই হচ্ছে আমাদের আলোর সমাবর্তনের ইউজেস। আমরা পোলারয়েড গ্লাসে ব্যবহার করি, আমরা হেডলাইটে ব্যবহার করি, উইন্ড গ্লাসে ব্যবহার করি শুধুমাত্র ভিশনটা স্পষ্ট করার জন্য। আমরা তো দেখলাম যে 3D ভিশন থেকে 2D ভিশনে কনভার্ট করার জন্য আমরা আলোর সমাবর্তনটা ব্যবহার করে থাকি। এখন কথা হচ্ছে যে আমরা আলোর পোলারাইজেশনগুলির থেকে আমরা বিভিন্ন ধরনের সূত্রে যাব এবং আলোর পোলারাইজেশনটা কিভাবে হয়, ম্যালাস ল, তারপর হচ্ছে ব্রুস্টার্স ল, এই কনসেপ্টগুলো আমরা একটু আলোচনা করব। এখানে আমরা আলোর সমাবর্তনের বেশ কয়েকটা চিত্র অঙ্কন করেছি। প্রথমে আমাদের জানতে হবে যে আনপোলারাইজ লাইট এবং প্লেন পোলারাইজ লাইটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। সো আনপোলারাইজ লাইট যখন কোনো তলের মধ্য দিয়ে যখন যায় তখন এটাকে আমরা অর্ডিনারি লাইটও বলতে পারি বা সাধারণ রশ্মি, অর্ডিনারি লাইট, অর্ডিনারি লাইট। আচ্ছা, অর্ডিনারি লাইটটা হচ্ছে যে অর্ডিনারি লাইট থেকে যে ভাইব্রেশনগুলি নির্গত হয় সেই ভাইব্রেশনগুলি যে তলে থাকে সেই তলটা হচ্ছে আলোর গতিপথের সাথে সবসময় পারপেন্ডিকুলার লিথ অবস্থান করবে। তার মানে আমি ধরে নিই যে আলোর যে ভাইব্রেশনগুলি, আলোর ভাইব্রেশনগুলি যদি এইভাবে থাকে, আমার হাতের যে 5 আঙ্গুল, সেই 5 আঙ্গুলে বিভিন্ন ডাইরেকশন বরাবর যদি থাকে, তাহলে আলোটা সবসময় এই তলের সাথে পারপেন্ডিকুলারলি মুভ করবে, সবসময় পারপেন্ডিকুলারলি মুভ করবে। তার মানে আলোর যে ভাইব্রেশনটা, আলোর ভাইব্রেশনটা আলোর প্রোপাগেশন ওয়ের সাথে বা গতিপথের সাথে সবসময় পারপেন্ডিকুলার, ভাইব্রেশন যে তলটা সেই তলটা থাকবে সবসময় আলোর গতিপথের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এখানে বিভিন্ন দিক বরাবর তার ভাইব্রেশন অবস্থান করতেছে, বিভিন্ন দিক বরাবর তার ভাইব্রেশন অবস্থান করতেছে। এই যে বিভিন্ন দিক বরাবর যে ভাইব্রেশন অবস্থান করতেছে এটাকে বলা হয় আনপোলারাইজ লাইট। যখন এটাকে আমরা চিত্রে রিপ্রেজেন্ট করব তখন চিত্রটা হবে আমার এরকম, এটা আনপোলারাইজ লাইট, এটা আনপোলারাইজ লাইট। আবার চিত্রটাকে সহজ করার জন্য কোনো কোনো জায়গাতে আনপোলারাইজ লাইটটাকে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন ধরো একটা ভাইব্রেশন হচ্ছে এইদিকে, আরেকটা ভাইব্রেশন হচ্ছে এই তলের সাথে ভিতরের দিকে। তার মানে আমরা যে ডট যেটা ব্যবহার করছি, যে এখানে যে ডটটা ব্যবহার করছি, এই ডটটা হচ্ছে এই বোর্ডের তলের সাথে ভিতরের দিকে। সো এটাও একটা আনপোলারাইজ লাইট, কারণ আনপোলারাইজ লাইটের ভাইব্রেশন বিভিন্ন দিক বরাবর না দেখে জাস্ট চিত্রটা সহজ করার জন্য আমরা আনপোলারাইজ লাইটটাকে একটা ভার্টিক্যাল মুভমেন্ট এবং একটা হরিজন্টাল মুভমেন্টের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো এটাও আনপোলারাইজ লাইট।
আর পোলারাইজ লাইটটা কি, ওই যে পোলারাইজারের মাধ্যমে আমরা যে পোলারাইজ লাইটটা পেয়ে থাকি, সেই পোলারাইজ লাইটের ভাইব্রেশনটা কোনো একটা নির্দিষ্ট ডাইরেকশন বরাবর থাকবে। তার মানে ডাইরেকশনটা হচ্ছে এটা বিভিন্ন দিক বরাবর ছিল, এখন এটা শুধুমাত্র একটা ডাইরেকশন বরাবর মুভ করতেছে, হয় শুধুমাত্র ভার্টিক্যাল মুভমেন্টটা অথবা শুধুমাত্র হরিজন্টাল মুভমেন্টটা। এগুলোকে বলা হয় পোলারাইজ লাইট। এখন কথা হচ্ছে যে পোলারাইজেশন অফ লাইটটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। যে এটা হচ্ছে সোর্স অফ লাইট, যে সোর্স অফ লাইট থেকে আমার বিভিন্ন ডাইরেকশন বরাবর আমাদের ইলেকট্রিক ফিল্ড, যেহেতু হচ্ছে আমাদের আলোর সব প্রপার্টি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডমিনেট করে, আমরা ধরে নিলাম যে ইলেকট্রিক ফিল্ডের যে ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশনটা হচ্ছে বিভিন্ন ডাইরেকশন বরাবর আছে। সো এটাকে যখন কোনো পোলারাইজারের ভিতর দিয়ে আমরা সাপ্লাই করি, এটা হচ্ছে পোলারাইজারের ভিতর দিয়ে যখন আমরা সাপ্লাই করি, তখন সে কি করে, পোলারাইজারের যে সরলাক্ষটা, সেই সরলাক্ষটা এরকম ভার্টিক্যালি, সে কি করে শুধুমাত্র সে ভার্টিক্যাল কম্পোনেন্টটাই এর ভিতর দিয়ে পাস করতে দিবে, ভার্টিক্যাল কম্পোনেন্টটা এটার ভিতর দিয়ে পাস করতে দিবে। এখন কথা হচ্ছে যে যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা পাস করতে দিচ্ছে সেটা কি শুধুমাত্র এই কম্পোনেন্টটা কিনা, আমি একটু রেড মার্ক দিয়ে একটু মার্ক করার চেষ্টা করি, শুধুমাত্র এই কম্পোনেন্টটা কিনা, নাকি অন্যান্য কম্পোনেন্টের অন্যান্য ডাইরেকশনে ভার্টিক্যাল কম্পোনেন্টগুলিও সে কিন্তু পাস করতে দেবে। একটু খেয়াল করে দেখো, আমার যদি হচ্ছে সোর্স থেকে যদি বিভিন্ন ডাইরেকশন বরাবর যদি আমাদের আলোক রশ্মিটা যদি নির্গত হয়, একে যখন কোন একটা পোলারাইজারের উপর দিয়ে বা পোলারাইজার দিয়ে যখন তাকে আমি পাস করাবো, পোলারাইজার দিয়ে যখন তাকে আমি পাস করাবো, এই কনসেপ্টটা থেকে আমরা ম্যালাস ল ব্যাখ্যা করবো। সো একটু কেয়ারফুলি দেখার চেষ্টা করো। পোলারাইজারের ভিতর দিয়ে যখন আমি পাস করাবো, তখন পোলারাইজারের সরলাক্ষটা আমরা ধরে নিলাম এটা। তাহলে সে কি শুধুমাত্র, আমি রশ্মিগুলোর নাম দিই 1 2 3 4, 4 নম্বর রশ্মি, সে কি শুধুমাত্র 1 নাম্বার ভাইব্রেশনটাকে পাস করবে, নাকি 2 নাম্বার ভাইব্রেশনের ভার্টিক্যাল কম্পোনেন্টকে পাস করবে, 3 নাম্বার ভাইব্রেশনের কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নাই, কারণ 3 নাম্বার ভাইব্রেশনের সাথে ভার্টিক্যালি সেটা হচ্ছে 90 ডিগ্রি। সো 3 নাম্বার ভাইব্রেশনের কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট সে পাস করবে না, 4 নাম্বারে আবার ভার্টিক্যাল কম্পোনেন্টটা পাস করবে। তার মানে এখান থেকে যে পোলারাইজ লাইটটা তৈরি হবে, সেই পোলারাইজ লাইটের যে ভাইব্রেশনটা, সেটা শুধুমাত্রই 1 নাম্বারের ভাইব্রেশন না, সেটা 2 এর ভার্টিক্যাল কম্পোনেন্ট পাস করতেছে, 3 এর ভার্টিক্যাল কম্পোনেন্ট তো 90 ডিগ্রিতে আছে, 3 এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা 90 ডিগ্রিতে আছে, তার মানে 3 নম্বরে কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট সে পাস করবে না, কিন্তু 4 এর আবার ভার্টিক্যাল কম্পোনেন্টটা সে পাস করবে। ঠিক একই রকম ভাবে এই সোর্স থেকে যতগুলি ভাইব্রেশন নির্গত হচ্ছে, তাদের প্রত্যেকেরই সে ভার্টিক্যাল কম্পোনেন্টগুলি সে পাস করতে থাকবে, প্রত্যেকেরই ভার্টিক্যাল কম্পোনেন্টগুলি সে পাস করতে থাকবে। এবং আমরা ম্যালাস লর মাধ্যমে দেখব এই ভাইব্রেশনের, এই সোর্সের ইন্টেন্সিটি যদি I0 হয়, ফার্স্ট পোলারাইজারের মাধ্যমে শুধুমাত্র যে ভার্টিক্যাল কম্পোনেন্টগুলি পাস করবে, সেটার ইন্টেন্সিটি হয়ে যাবে তার অর্ধেক। কারণ এই ভার্টিক্যাল সরলাক্ষের মধ্য দিয়ে যে ভাইব্রেশনগুলি পাস করতেছে, সেটা শুধুমাত্র 1 নম্বরে ভাইব্রেশন পাস করতেছে না, সেটা 2 এর ভার্টিক্যাল কম্পোনেন্ট পাস করতেছে, 2 এর হরিজন্টাল কম্পোনেন্ট আটকে দিতেছে। এটা যদি 2 এর ভাইব্রেশন হয়, 2 এর ভার্টিক্যাল কম্পোনেন্ট টা পাস করবে, এটাকে যদি আমি দুইটা ভেক্টরে, এটাকে যদি আমি লব্ধি ভেক্টর ধরি, এই লব্ধি ভেক্টরটাকে যদি আমি 2টা লম্বাংশে বিভক্ত করি, তাহলে একটা হবে অনুভূমিক উপাংশ এবং একটা হবে উলম্ব উপাংশ। ওকে, একটা হবে অনুভূমিক উপাংশ এবং একটা হবে উলম্ব উপাংশ। তাহলে এই সরলাক্ষের মধ্য দিয়ে এটা কি পাস করতে পারবে? এটা আটকে যাবে। শুধুমাত্র পাস করবে কোনটা? শুধুমাত্র পাস করবে এটা। কথা ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে 4 এর এরকম হরিজন্টাল কম্পোনেন্ট আটকে যাবে, ভার্টিক্যাল কম্পোনেন্টটা পাস করবে। এরকম যদি আরো 5 থাকে, 6 থাকে, 8 থাকে, 10 থাকে, সবগুলোরই ভার্টিক্যাল কম্পোনেন্টগুলি সে পাস করতে পারতেছে, হরিজন্টাল কম্পোনেন্টগুলি আটকে যাচ্ছে। শুধুমাত্র 1 এর ক্ষেত্রে সে টোটাল কম্পোনেন্টটাই পাস করতেছে, কারণ তার হরিজন্টাল কম্পোনেন্টটাকে সে আটকে দিবে, তার হরিজন্টাল 1 এর হরিজন্টাল কম্পোনেন্টকে সে আটকে দিবে, কারণ 1 এর
হরিজন্টাল কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে একের সাথে 90 ডিগ্রিতে আছে, cos 90, তার মানে সেটা পাস করবে না। তাহলে একটু একটু কমন সেন্স দিয়ে একটু চিন্তা করো যে প্রত্যেকটা ভাইব্রেশনে শুধুমাত্র একটা কম্পোনেন্ট সে পাস করতেছে, বাদ বাকি কম্পোনেন্টগুলোকে সে আটকে দিচ্ছে। 3-এর পুরাটাকেই সে আটকে দিতেছে, কারণ 3-এর কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নাই। 1-এর পুরাটাকে সে পাস করতে দিচ্ছে, কারণ তার কোনো হরিজন্টাল কম্পোনেন্ট থাকবে না, কারণ হরিজন্টাল কম্পোনেন্ট cos 90 ডিগ্রি। তার মানে এটার ইন্টেন্সিটি যদি I নট হয়, তাহলে এই ভাইব্রেশনের অর্ধেক পাস করতে দিচ্ছে, বাকি অর্ধেক আটকে দিচ্ছে, অর্ধেক পাস করতে দিচ্ছে, বাকি অর্ধেক আটকে দিচ্ছে। তার মানে তার তীব্রতা কত হবে? I নট বেগ। কনসেপ্ট ক্লিয়ার না ক্লিয়ার না? প্রত্যেকটারই ভার্টিক্যাল কম্পোনেন্টগুলি সে পাস করতে দিচ্ছে, কিন্তু হরিজন্টাল কম্পোনেন্টগুলিকে সে আটকে দিচ্ছে, হরিজন্টাল কম্পোনেন্টগুলোকে সে আটকে দিচ্ছে, যার কারণে এটার ইন্টেন্সিটি হয়ে যাচ্ছে I নট ডিভাইডেড বাই 2। ভেরি গুড। তাহলে আমরা দ্বিতীয় চিত্রে দেখি, এটা হচ্ছে একটা পোলারাইজার, যে পোলারাইজারের মাধ্যমে, এটা হচ্ছে আমাদের আনপোলারাইজড লাইট, এটা হচ্ছে আমাদের প্লেন পোলারাইজড লাইট। প্লেন পোলারাইজড লাইটের ডেফিনেশন আমরা দিয়েছিলাম যে পোলারাইজড লাইটটা একটা তলে সীমাবদ্ধ, ডেফিনেটলি যে কোনো পোলারাইজড লাইটে একটা তলে সীমাবদ্ধ, যার কারণে সেটা হবে প্লেন পোলারাইজড লাইট। সো প্লেন পোলারাইজড লাইট এবং পোলারাইজড লাইট আমরা একইভাবে ব্যাখ্যা করতে পারি। সো এটা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট। প্লেন পোলারাইজড লাইটকে যখন আমরা কোনো অ্যানালাইজারের মাধ্যমে যখন হচ্ছে লোকে আমরা সাপ্লাই দিব, বা অ্যানালাইজারের ভিতর দিয়ে যখন সাপ্লাই দিব, তখন দেখা গেছে যে পোলারাইজার এবং অ্যানালাইজারের যে সরলাক্ষটা, সেই সরলাক্ষটা পরস্পরের সাথে সমান্তরাল। তার মানে প্লেন পোলারাইজড লাইটের ইন্টেন্সিটি, প্লেন পোলারাইজড লাইটের যে ভাইব্রেশনটা, অ্যানালাইজারের সরলাক্ষ বা দরজাটা যদি তার সাথে সমান্তরাল থাকে, তাহলে সে প্লেন পোলারাইজড লাইটের সম্পূর্ণটাই সে পাস করে দিবে। কথা ক্লিয়ার? সম্পূর্ণটাই সে পাস করে দিবে। অ্যানালাইজার কাজ হচ্ছে কোনো একটা লাইট পোলারাইজড কিনা সেটার ব্যাখ্যা দেওয়া। এখন তাহলে খেয়াল করে দেখো, পোলারাইজারের সরলাক্ষ বা এক্সিস, পাসিং এক্সিস, আর অ্যানালাইজারের পাসিং এক্সিস যদি প্যারালালি হয়, তাহলে প্লেন পোলারাইজড লাইট সম্পূর্ণটাই সে পাস করে দিবে, এবং প্লেন পোলারাইজড লাইটের ইন্টেন্সিটির কোনো পরিবর্তন হবে না। ইন্টেন্সিটির কোনো পরিবর্তন হবে না। ইন্টেন্সিটির কোনো পরিবর্তন হবে না। গুড। এখন আমি কি করলাম, অ্যানালাইজারের যে এক্সিসটা আছে 3 নাম্বার চিত্রে, অ্যানালাইজারের যে এক্সিসটা আছে সেই এক্সিসটাকে আমি একটু বাঁকিয়ে দিলাম। অ্যানালাইজারের যে এক্সিসটা আছে সেই এক্সিসটাকে আমি একটু বাঁকিয়ে দিলাম। তাহলে এক্সিসটাকে যদি আমি বাঁকিয়ে দিই, তাহলে এই প্লেন পোলারাইজড লাইট যেটা ছিল পোলারাইজারের ভিতর দিয়ে আসার পরে, যেটা প্লেন পোলারাইজড লাইট ছিল, এখন অ্যানালাইজারের এক্সিস পোলারাইজারের এক্সিসের সাথে সমান্তরালে না, অ্যানালাইজারের এক্সিস পোলারাইজার এক্সিসের সাথে থিটা ডিগ্রি কোণে আছে। যদি সে থিটা ডিগ্রি কোণে থাকে, তাহলে প্লেন পোলারাইজড লাইটের যে ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশনের শুধুমাত্র থিটা ডিগ্রির যে কম্পোনেন্টগুলি, সেই কম্পোনেন্টগুলিকে সে পাস করবে। এখন প্লেন পোলারাইজড লাইটের বিস্তার যদি এ হয়, তাহলে যখন অ্যানালাইজারের এক্সিসটা পোলারাইজারের এক্সিসের সাথে থিটা ডিগ্রি কোণে আছে, তখন এই টোটাল ভাইব্রেশন এখন সে আর পাস করতে পারবে না। সে থিটা ডিগ্রির কম্পোনেন্টের যে ভাইব্রেশনগুলি, এই কস থিটার ভাইব্রেশনগুলিকে সে পাস করবে। এটার বিস্তার যদি এ হয়, অ্যানালাইজারটা যদি থিটা ডিগ্রি কোণে ঘুরে যায়, তাহলে আমার এই ডাইরেকশন বরাবর কম্পোনেন্টগুলোকে সে পাস করবে। আমার কম্পোনেন্টগুলো ছিল এরকম। এখন দরজা যেহেতু থিটা ডিগ্রি কোণে ঘুরে গেছে, তাহলে এই লাইটের যে ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশনটাও থিটা ডিগ্রি কোণে ঘূর্ণনের ফলে যে কম্পোনেন্টটা তৈরি হবে, সেই কম্পোনেন্টেই সে শুধুমাত্র পাস করবে, এবং তার ইন্টেন্সিটি হয়ে যাবে এটার তুলনায় কম। কারণ এর মান যা, বিস্তারের মান যা, এই প্লেন পোলারাইজড লাইটের বিস্তারের মান যা, তার কস থিটার মান ডেফিনেটলি তার থেকে কম হবে।
যদি সোজাসুজি থাকতো তাহলে এটা যদি এ থাকতো, অ্যানালাইজারের এক্সিস যদি পোলারাইজার এক্সিসের সাথে সমান্তরালে থাকতো, তাহলে এটা হয়তো a cos 0 ডিগ্রি সমান সমান a। তার মানে এটার বিস্তার এবং এটার বিস্তার সেম, এবং যেহেতু আমরা জানি I সমানুপাতিক a স্কয়ার, তার মানে এটার ইন্টেন্সিটি এবং এটার ইন্টেন্সিটি সেম থাকতো। কিন্তু এখন অ্যানালাইজারের এক্সিসটা থিটা ডিগ্রি কোণে ঘুরে গেছে, তার মানে এখন প্লেন পোলারাইজ লাইটের ভাইব্রেশনটাও থিটা ডিগ্রি কোণে ঘুরে এটাকে আমি থিটা ডিগ্রি কোণে ঘুরিয়ে দিই। থিটা ডিগ্রি কোণে ঘুরে তার ইন্টেন্সিটিটা আর আগের মতো রাখবে না, ইন্টেন্সিটিটা কমিয়ে দিবে। এটা যদি এ হয় তাহলে ডেফিনেটলি আমার এই বরাবর ভাইব্রেশনটা হবে এই cos থিটা, কারণ দরজাটা এখন আর সোজাসুজি নাই, দরজাটা এখন থিটা ডিগ্রি কোণে ঘুরে গেছে। তার মানে এর কম্পোনেন্টগুলিও এই ভাইব্রেশনের থিটা ডিগ্রির কম্পোনেন্টগুলোকে সে শুধুমাত্র পাস করবে, তার মানে সেটা হয়ে যাবে এই cos থিটা। তাই এটা যদি এই cos থিটা হয়, যেটা কিনা এর তুলনায় কম, তাহলে ইন্টেন্সিটিও ডেফিনেটলি I নট এর তুলনায় কম হবে, এখানে লেস দ্যান I নট হবে। এবার আসো অ্যানালাইজারটাকে আমি পোলারাইজার এক্সিসের সাথে ডিরেক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিলাম। যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিই তাহলে দরজাটা এখন আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। পোলারাইজারের দরজার সাথে অ্যানালাইজারের দরজা এখন আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে কি হবে দেখো, দুইটা ভাইব্রেশন পাস করতেছিল, একটু খেয়াল করে দেখো, দুইটা ভাইব্রেশন এই পোলারাইজারের ফাঁকের ভিতর দিয়ে পাস করতেছে। তাহলে সে লাল ভাইব্রেশনটাকে আটকে দিবে, ব্লু ভাইব্রেশনটাকে সে পাস করতে দিবে। তাহলে ব্লু ভাইব্রেশনটাকে সে পাস করতে দিবে। ওকে, তাহলে ব্লু ভাইব্রেশনটা বেরিয়ে আসলো, ব্লু ভাইব্রেশনটাকে সে পাস করতে দিল, তার মানে ব্লু ভাইব্রেশনটা বেরিয়ে আসলো। এখন এখানে যদি আমি অ্যানালাইজারটা যদি পোলারাইজারের এক্সিসের সাথে যদি প্যারালালি স্থাপন করি, তাহলে এই ব্লু ভাইব্রেশনটা ওই অ্যানালাইজারের ভিতর দিয়েও পাস করবে কোনো ধরনের কোনো অবস্ট্রাকল বাদে। আচ্ছা, এখন এই ফাঁকটাকে যদি আমি ঘুরাতে যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্থাপন করে দিই, তাহলে পোলারাইজারের ভিতর থেকে যে ভাইব্রেশনটা বেরিয়ে আসলো, সেই ভাইব্রেশনটা এখন অ্যানালাইজারের ভিতরে আটকে যাবে। তার মানে এখন ওই পাশে আমার কোনো ভাইব্রেশন আর থাকবে না, তার মানে এখানে আর কোনো আলো আসবে না। তাহলে আবার খেয়াল করে দেখো, পোলারাইজার ভাইব্রেশন ছিল দুইটা, সে লাল ভাইব্রেশনটাকে আটকে দিচ্ছে, ব্লু ভাইব্রেশনটাকে পাস করাচ্ছে। অ্যানালাইজার পোলারাইজার এক্সিসের সাথে প্যারালাল, সে ব্লু ভাইব্রেশনটাকে খুব ইজিলি পাস করে দিবে। কিন্তু অ্যানালাইজারটাকে যদি পোলারাইজার এক্সিসের সাথে আমি 90 ডিগ্রিতে স্থাপন করি, তাহলে সে ব্লু ভাইব্রেশনটাকে এখন আবার আটকে দিচ্ছে। তার মানে অ্যানালাইজারের পরে আর কোনো আলো খুঁজে পাওয়া যাবে না, তার মানে তার ইন্টেন্সিটি শূন্য হয়ে যাবে। সো এই হচ্ছে আমার আলো সমাবর্তন বা পোলারাইজেশন অফ লাইটের স্টাডিটা। তাহলে এখন আমরা চলে যাব মেলাস লতে। মেলাস ল, ব্রুস্টার্স ল করে মোটামুটি আমাদের এটাই হচ্ছে পোলারাইজেশন অফ লাইটের মেইন কনসেপ্টটা। আচ্ছা, প্লেন পোলারাইজড লাইটের ক্ষেত্রে আমরা দুইটা টপিক নিয়ে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে প্লেন অফ পোলারাইজেশন বা সমবর্তন তল এবং প্লেন অফ ভাইব্রেশন বা কম্পন তল। আমরা এখানে চিত্রটা এঁকে রেখেছি। এটা হচ্ছে একটা আনপোলারাইজড লাইট। যখন কোনো পোলারাইজারের উপর যখন আপাতিত হয়, আনপোলারাইজড লাইট যখন কোনো পোলারাইজারের উপরে যখন আপাতিত হয়, তখন সে পোলারাইজারের সরলাক্ষ বরাবর একটা ভাইব্রেশনকে সে শুধু পাস করতে দিবে, বাদ বাকি ভাইব্রেশনগুলোকে সে আটকে দিবে। এখন কথা হচ্ছে যে ভাইব্রেশনটাকে সে পাস করতে দিচ্ছে, সেই ভাইব্রেশনটা যে তলে কম্পিত হচ্ছে, সেই তলটার নাম হচ্ছে কম্পন তল বা প্লেন অফ ভাইব্রেশন। তার মানে
যে ভাইব্রেশনটাকে সে পাস করতে দিচ্ছে, পোলারাইজার থেকে যে ভাইব্রেশনটা বেরিয়ে আসতেছে, সেই ভাইব্রেশনটা যে তলে আছে সেই তলের নাম হচ্ছে কম্পন তল বা প্লেন অফ ভাইব্রেশন। আর যে ভাইব্রেশনটাকে সে আটকিয়ে দিচ্ছে সেটা, বা যে ভাইব্রেশনটা পাস হতে দিচ্ছে না সেটা যে তলে ছিল সেই তলটার নাম হচ্ছে সমাবর্তন তল বা প্লেন অফ পোলারাইজেশন। তার মানে যেখানে সে ভাইব্রেশন পাওয়া যাচ্ছে, যে তলটাতে আমরা ভাইব্রেশন পাচ্ছি সেই তলটার নাম হচ্ছে আমাদের কম্পন তল বা প্লেন অফ ভাইব্রেশন। আর যে তলে আমাদের কোনো ভাইব্রেশন নাই, কারণ এখানে তো আমরা দুইটা ভাইব্রেশন নিয়ে কাজ করতেছি, একটা হচ্ছে এই ভাইব্রেশন এবং একটা হচ্ছে এই ভাইব্রেশন। সো এই ভাইব্রেশনটাকে এই পোলারাইজার আটকিয়ে দিচ্ছে। সো এই ভাইব্রেশনটা যে তলে আছে সেই তলটার নাম হচ্ছে সমাবর্তন তল। আর যে ভাইব্রেশনটাকে সে পাস করতে দিচ্ছে, এই যে এই তলটার নাম হচ্ছে কম্পন তল বা প্লেন অফ ভাইব্রেশন। এখন আমরা চলে যাব ম্যালাস লতে।